তাহলে সেক্ষেত্রে কি করবা? তোমরা কোন ভাবে কখন কোনটা ডিজাইন করছো, কোন স্টেজে ডিজাইন করছো, কখনো ফ্রন্টের প্রথম পেজ করেছো, তারপরে প্রতিটা বাটনের জন্য পরের পেজ করেছো, সেটাতে ব্যাকএন্ডে কাজ লিংক করেছো, তোমার পিএইচপি প্রয়োজন হলে সেটা অ্যাড করেছো, সার্ভারের সাথে অ্যাড করেছো। সো কি আমাদের একটা যে কোনো কিছু ডিজাইনের স্টেপ থাকতে হবে। এরপর কি ইনপুট আউটপুট এন্ড ফ্রম ডিজাইন। তো সিস্টেমের ক্ষেত্রে ইনপুট আউটপুট এবং ফর্ম বলতে বোঝাচ্ছে এই যে আমি বলেছি যে অ্যানালাইসিস করার জন্য আমাদের ডাটা লাগবে, এই ডেটা গুলাকে আমরা কিভাবে সংগ্রহ করছি এর জন্য আমাদের ফর্ম করতে হবে, এবং এই ফর্মের জন্য ডিজাইন থাকে। অবশ্যই তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবা, যদি তোমরা মধ্যে কালেকশন করে করতে চাও, সেক্ষেত্রে আমাদের এরকম ফর্ম ডিজাইন করতে হয়। ফর্ম ডিজাইন মানে কি, কোন কোন কোশ্চেন ভ্যালিড, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না, কোনটা স্ট্রাকচারড হবে, কোন কোন কোশ্চেনটা আসলে ভ্যালিড হবে, সেই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে ফর্ম তৈরি করতে হবে। সো আমাদের এখানে ইনপুট আউটপুট এন্ড ফর্মটা প্রয়োজন। এই সবগুলাই কিন্তু আমাদের আসলে বিভিন্ন জাস্ট প্রথমে ওভারভিউটা দিচ্ছি। এরপর কি ফাইল অর্গানাইজেশন এন্ড ডেটাবেস ডিজাইন। তো আমাদের আমরা ডিজাইন করার সময় তো ফাইল মানে যে ডাটাগুলো নিলাম, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ফাইল থাকতে পারে। তো সেই ফাইলগুলো কিভাবে অর্গানাইজ করলে আমরা দ্রুত পাবো, কিভাবে কোনটার সাথে লিংক করা থাকবে। এবং ডেটাবেস তো আমরা পড়েছি না, আমরা ইয়ার ডায়াগ্রাম পড়েছি। ইয়ার ডেটাবেস কি তোমরা পড়েছো এ পর্যন্ত, নাকি এবার আছে? হিস্ট্রি আছে মনে হয়। এবার আছে না? তো ডেটাবেস মানে হচ্ছে ডেটা, বিভিন্ন টেবিল থাকবে, সেই ডেটাগুলোর সাথে এক একটার সাথে এক একটা কানেক্টেড থাকবে। যেমন মনে করো তুমি তোমাকে নিয়ে যদি বলি, তোমার কতগুলো ডেটাবেস হবে, তোমার ডিপার্টমেন্টের জন্য আলাদা আইডি থাকবে, মানে যে আইডি থাকবে এটা তোমার ভার্সিটি ও ইউনিভার্সাল সবকিছুর জন্য, বাট তোমার নামে ডিপার্টমেন্টে কিছু এন্টিটি থাকতে পারে, যেমন তোমার নাম, ঠিকানা, তোমার অ্যাড্রেস, তোমার হচ্ছে রেজাল্ট, তুমি কোন সেমিস্টার কত মার্কস পেয়েছো। এরপরে কি তুমি, তোমার সাথে যদি লাইব্রেরির সাথে আমি কানেক্ট করতে চাই, লাইব্রেরিতে কি হবে, তোমার আইডি দিয়ে কোন বই ইস্যু হয়েছে। এরপরে তুমি হলে হলে কত টাকা দিয়েছো, কি হয়েছে। তাহলে কি একজন ইউনিক থাকবে, বাকি সবার সাথে সবার কানেকশন করা যায়। তো ডেটাবেস ডিজাইন করাটাও ইম্পর্টেন্ট। এরপর কি বলছে আমাদের সিস্টেম ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন যখন আমরা করে ফেলবো, দেন আমাদের ইমপ্লিমেন্টের পরে আমাদের সেটা টেস্টিং করতে হবে, যে সিস্টেমটা টেস্ট করে দেখবো যে সিস্টেমটা আসলে আহ ঠিকঠাক কাজ করতেছে কিনা, আমরা যেরকম আউটপুট চেয়েছি সেটাই হয়েছে কিনা। এমন অনেক সময় হয় যে তুমি খুবই সুন্দর সিস্টেম ডিজাইন করেছো, কিন্তু তোমার ডেজায়ার যে আউটপুটটা ছিল তার সাথে ম্যাচ করে না। তখন কিন্তু সেই সিস্টেমের কোনো ভ্যালু নেই, কারণ যেটা রিকোয়ারমেন্ট, যেটা তোমার ইনপুটে দেওয়া হয়েছে বা যেটা যেরকম চাওয়া হচ্ছে সেটা যদি না হয়, সিস্টেম যত ভালো হোক না কেন সেটা কাজে আসবে না। এরপর কি আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে, যে কোয়ালিটি কেমন চলছে। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সফটওয়্যার মেইনটেনেন্স। মেইনটেনেন্স তো অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি অনেক ভালো সফটওয়্যার তৈরি করেছো বাট সেটাকে মেইনটেইন করা হয়নি, তাহলে সেটা কিছুদিন পর আর আপ টু ডেট হবে না, সেটা ভালোভাবে কাজ করবে না। প্রজেক্ট শিডিউলিং মানে প্রজেক্ট কখন কোনটা কোন ধাপে শেষ হবে। তুমি একটা প্রজেক্ট নিয়েছো, বাট সেটা টাইমলাইন দেওয়া আছে 6 মাস, কিন্তু তৈরি করতে লাগছে তোমার 6 বছর, তাহলে তো সেটা আসলে ইফেক্টিভ না, কারণ 6 বছর পর সেই প্রজেক্টের চাহিদা অন্যরকম হয়ে যাবে। সিকিউরিটি অ্যান্ড এথিক্স। সিকিউরিটি তোমাদের থাকতে হবে। সিস্টেমে বিভিন্ন মানুষ তোমাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে। যেমন এখন দেখো আমরা কতটা অনলাইনে কেনাকাটা করি, ওয়েবসাইট গুলোতে আমরা আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তাহলে কি যদি তারা সেই ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলা বাইরে লিক করে দেয়, তাহলে কিন্তু যে কোনো মানুষই সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে। তোমার সকল তথ্য, আসলে এখন আমরা যেভাবে ডেলিভারি ম্যানকে আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস ইজিলি বলে দিই, সবকিছু ওপেন হয়ে গেছে। 10 বছর আগে কিন্তু এমন ছিল না, তখন কেউ কারো ফোন নাম্বার শেয়ার করতো না, কিন্তু এখন সবার কাছে আছে। মানে আমরা এটাকে নিয়ে আর বদার না। তো সিকিউরিটি আসলে ইম্পর্টেন্ট, এবং ইথিক্স থাকতে হবে। ইথিক্স তো জীবনের সব ক্ষেত্রে থাকা উচিত। তো এটা হচ্ছে কি আমাদের সিস্টেম কি এবং সিস্টেম ডিজাইনের যে ধাপগুলা, এই 4টা ক্রাইটেরিয়াতে আসলে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন সম্পূর্ণ হয়। এই যে প্রথম স্লাইডে অনেক কিছুই আমরা প্রথম ক্লাসে পড়েছি, যেমন হোয়াট ইজ সিস্টেম, সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, দেখি আমরা একটু স্লাইডটাকে একটু চেক করে নিই, হ্যাঁ কি কি আছে।
সিস্টেম কনসেপ্টের 3টা বেসিক ইমপ্লিকেশন এটা বলেছিলাম। তারপরে তোমাদের মনে আছে এটা যে আমি প্রপার্টিস পয়েন্টগুলো লিখেছিলাম। এটা একটা এনভায়রনমেন্ট শেয়ার করা হয়েছে। আর যে টাইপস অফ সিস্টেম এটা আমরা পড়েছিলাম, ফিজিক্যাল, ওপেন, ক্লোজ। সো আমি একটু প্রথম থেকে আসি যে কি কি পড়ানো হয়নি। স্লাইডে পড়লে হয় কি যে ইনফরমেশন গুলো একসাথে থাকে, মানে মিসিং হওয়ার চান্স কম থাকে। আমরা আরেকবার একটু রিভিশন করি আজকে। আমরা যেটা পড়ছি আসলে হোয়াট ইজ সিস্টেম। দেখো তোমাদের এই কোর্সটা একটু বোরিং লাগবে, আমি আগে বলতেছি, কারণ অনেকটাই থিওরিটিক্যাল পড়াশোনা, কিন্তু আমাদের এই টাইপের কোর্সও আসলে পড়তে হয়। সো হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম মানেটা আসলে কি? A system is an orderly grouping of interdependent components linked together according to a plan to achieve a specific goal. মানে সিস্টেমের অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে। একটা সিস্টেম নিশ্চয়ই একজনকে নিয়ে তৈরি হয় না। একটা কম্পোনেন্ট, মনে করো আমাদের ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট একটা যদি সিস্টেম হয়ে থাকে, এই সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট গুলো কি? স্টুডেন্ট, টিচার, স্টাফ, তোমাদের যে হার্ডওয়্যার গুলো আছে, কম্পিউটার আছে, মানে বসার জায়গা, চেয়ার টেবিল, রুম, এই সবগুলো এক একটা কম্পোনেন্ট। সবগুলো কম্পোনেন্ট গ্রুপিং হয়ে আছে অর্ডারলি। কে আগে আসবে? আগে স্টুডেন্ট আসবে না আগে টিচার আসবে? নিয়ম হচ্ছে আগে একটা ডিপার্টমেন্টে টিচার আসবে, স্টাফ আসবে, এনভায়রনমেন্ট সেট আপ হবে, দেন স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে। তো এটা কি একটা অর্ডারলি গ্রুপিং, যে অর্ডারলি কাজগুলো হবে। এরপর দেখো যে কম্পোনেন্ট গুলোর কথা আমি বললাম, এরা সবাই ইন্টারডিপেন্ডেন্ট, মানে সবাই সবার উপর নির্ভরশীল। আজ যদি মনে করো তোমরা নাই, আমরা শুধু চাকরি পেয়ে কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে, স্টুডেন্ট নাই, আমরা কি পড়াবো, কি করব? আবার দেখো অনেক স্টুডেন্ট আছে, কোনো টিচার নাই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো সবাই সবার উপর ইন্টারডিপেন্ডেন্ট। আবার একইভাবে যদি চিন্তা করো যে আমাদের যে বসার রুম, আসলে দেখো ডিপার্টমেন্টে তাও সবকিছু আছে। আমরা অনেক পুরাতন ডিপার্টমেন্ট, একদম শুরুর ডিপার্টমেন্ট বলতে গেলে, যে যখন স্টার্ট হয়েছে তখন এই ডিপার্টমেন্ট চালু হয়েছে। বাট এই নতুন ডিপার্টমেন্ট গুলো চিন্তা করো, তাদের কিন্তু ক্লাসরুম থাকে না, টিচার থাকে না, তাদের কিন্তু অনেক বেশি এই ব্যাপারগুলো ফেস করতে হয়। এটা খুবই প্যাথেটিক। কম্পোনেন্ট ইম্পর্টেন্ট এবং তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি থাকবে এবং তারা একই সাথে থাকবে, লিঙ্ক টুগেদার অ্যাকর্ডিং টু প্ল্যান। একটা প্ল্যান অনুসারে, কি জন্য? অ্যাচিভ টু স্পেসিফিক গোল। একটা গোলে জন্যই কিন্তু একটা সিস্টেম তৈরি হয়। আমাদের এখানে ইনিশিয়ালি গোল কি হচ্ছে, যে তোমরা ভালোভাবে পড়াশোনা শেষ করে একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে যেন বের হতে পারো। তো এই গোলে আমরা কি করি, যে ব্যাকলগ এসে যায়, ফেল এসে যায়, দ্যাটস ওয়াই আমাদের তখন ডিলে হয়ে যায় একটা জায়গা থেকে। কিন্তু আলটিমেটলি সবাই যখন অনেক বেশি মানে ফেল করার পরও কিন্তু একসময় তার মনে হয় যে না, আমার ক্লিয়ার করতে হবে, আমাকে বের হতে হবে, আমি এখানে আর থাকবো না, বা পাস করতে হবে। সো আমাদের, তোমরা থার্ড ইয়ার পরও 2টা ইয়ার, এই বাকি যে 2টা ইয়ার আছে, এই 2 ইয়ারে অবশ্যই সিরিয়াস হবা। কারণ এখন সিরিয়াস না হলে তার সময় নাই। আর এখন নন ডিপার্টমেন্টের কোনো কোর্স নাই, এখন থেকে তোমাদের শুধু ডিপার্টমেন্টের ভিত্তিক কোর্স। আগে অনেকের মনে হয় যে নন ডিপার্টমেন্ট আছে, ম্যাথ আছে, ফিজিক্স আছে, অনেক অনেক অন্য সাবজেক্ট আছে যেগুলো আমাদের খুব হার্ড লাগতেছে, বাট এখন তো শুধু ডিপার্টমেন্টের সাবজেক্ট, এটাই শেষ করতে হবে এবং ভালোভাবে শেষ করতে হবে। তো আমরা বুঝতে পারছি যে একটা সিস্টেম আসলে শুধু একটা কোনো কম্পোনেন্ট না, অনেকগুলা কম্পোনেন্টের গ্রুপিং আকারে ইন্টারডিপেন্ডেন্সির উপরে একসাথে স্পেসিফিক একটা প্ল্যানের মাধ্যমে একটা গোল অর্জন করাই হলো একটা সিস্টেম। যেমন এখানে কিছু সিস্টেম উদাহরণ বলা হচ্ছে: ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, পেরোল সিস্টেম, অটোমেটিক লাইব্রেরি সিস্টেম, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। এসবই হচ্ছে কি একটা একটা সিস্টেম। এই যে সিস্টেমটা হলো, এই সিস্টেমে কিছু অ্যানালাইসিস। আচ্ছা, আমার কথা ইকো হচ্ছে কেন? কারো হয়তো মাইক্রোফোন হুম, আচ্ছা, ঠিক আছে। না, তোমরা অবশ্যই কথা বলবে, তোমরা বরঞ্চ আমার তো অনলাইনে ক্লাস নিতে আসলে ভালো লাগে না, যে
এখানে কাউকে ইন্টারাকশন করা যায় না, কথা বলা যায় না, মনে হয় যে শুধু একজনই কথা বলে যাচ্ছে। তোমাদের কি এটা ফার্স্ট টাইম অনলাইনে ক্লাস? না ম্যাডাম। কোভিড এর সময় কি তোমার অনলাইনে ক্লাস হতো কলেজে? না ম্যাডাম, আমাদের কোভিড এর সময় এইচএসসি পরীক্ষা ছিল আর কি, অ্যাডমিশন টাইম পিরিয়ড ছিল। হ্যাঁ, তাহলে তো অনলাইনে মনে হয় না ক্লাস করেছো এর আগে। আমাদের ইউনিভার্সিটিতে করছি ম্যাডাম, অন্যান্য সেমিস্টারে। ও আচ্ছা, ফিজিক্যালি ক্লাসের পরিবর্তে তখন অনলাইনে ক্লাস হতো? নন আচ্ছা, মেজর অনেক কোর্স হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সিস্টেম অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে কি? কিছু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। ইট ইজ আ প্রসেস অফ কালেক্টিং এন্ড ইন্টারপ্রেটিং ফ্যাক্টস। আইডেন্টিফাই দ্য প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে কি আমাদের ডিকম্পোজিশন অফ এ সিস্টেম ইনটু ইটস কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট গুলোকে আবার ডিকম্পোজ করে দেখতে হবে যে না আমাদের সবগুলো ঠিকঠাক আছে কিনা। এবং সিস্টেম অ্যানালাইসিস আমাদেরকে অবশ্যই একটা পারপাসে ব্যবহার করতে হবে, যে আমি এই সিস্টেমটা অ্যানালাইসিস করতেছি, এর ফলে আমাদের কি উন্নতি হচ্ছে। সিস্টেম অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, সিস্টেম অনেক ধরনের বাগ থাকতে পারে, যার জন্য আমাদের আমাদের যে লক্ষ্যটা থাকবে, যে গোলটা অ্যাচিভ করার কথা, সেটা হয়তো করতে পারছি না। তো আমরা আবার কি করবো, অ্যানালাইসিস করে সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সেটাকে বাদ দিতে হবে। আবার কি, সিস্টেম অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারি, যে যে কাজটার জন্য, যে কম্পোনেন্টের জন্য আমাদের কাজ আটকায় যাচ্ছিল, কাজ হচ্ছিল না, সেটাকে আবার রিজেনারেট করা, আবার কিভাবে সিস্টেমটাকে ভালো করা যায়, এই সব কিছু আসলে সিস্টেম অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারবো। আর এই অ্যানালাইসিস হওয়ার পরে আমরা কি করবো, এটা ডিজাইন করব কম্পোনেন্ট গুলাকে ঠিকঠাক মতো কিভাবে প্ল্যানিং করলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হবে, আমরা আমাদের সিস্টেমটাকে বুঝতে পারবো, এবং ডিটারমাইন করতে পারবো হাউ কম্পিউটার ক্যান বেস্ট বি ইউজড ইন অর্ডার টু অপারেট ইফিশিয়েন্টলি। আমাদের কাছে কম্পিউটার আছে, আমাদের কাছে অনেক ধরনের রিসোর্স আছে, বাট আমরা জানি না যে কিভাবে অ্যাপ্লাই করলে, কিভাবে ডিজাইন করলে আমরা সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা পাবো। এটা কিছু অ্যালগোরিদমের মতো। অ্যালগোরিদমে কি হচ্ছে, বেস্ট কেস, ওর্স্ট কেস, এভারেজ কেস। আমরা কিভাবে ডাটাগুলো আছে তার উপরে কিন্তু কেসগুলো নির্ভর করে। মনে করো সার্চিং অ্যালগোরিদমে আমরা প্রথমেই ডাটা পেয়ে গেলাম, তাহলে কি একদম তোমার কমপ্লেক্সিটি কত কম হয়ে যাবে, কত সহজে তুমি সার্চ করে পেয়ে গেছো, বা কোন অ্যালগোরিদম ইউজ করলে তুমি দ্রুত ডাটা সার্চ করতে পারছো, এটা কি তোমার অ্যালগোরিদমের উপর নির্ভর করতেছে। সেই রকমই সিস্টেমটাকে ডিজাইন করতে হবে যেন আমাদের যে লক্ষ্য সেটা আমরা খুব সহজে অ্যাচিভ করতে পারি। তো সিস্টেম ডিজাইন ফোকাস অন হাউ টু অ্যাকমপ্লিশ দ্য অবজেক্টিভ অফ দ্য সিস্টেম। সিস্টেমের যে অবজেক্টিভ থাকবে, যে কিভাবে অ্যাচিভ করা যায়, এটা হলো সিস্টেম ডিজাইনের মেইন ফোকাস। এখন দেখো, ইনফরমেশন সিস্টেম আবার ইনফরমেশন টেকনোলজি, দুইটা কনসেপ্ট আছে। একটা হলো সিস্টেম, একটা হলো টেকনোলজি। ইনফরমেশন সিস্টেমকে আইএস কি বলতেছে, যে is an arrangement of people, data, process, communication and information technology। মানে একই সাথে মানুষ থাকবে, মানুষ যে কাজ করবে তার ডাটা থাকতে হবে, কোন প্রসেসে কাজ করবে, তাদের মধ্যে কমিউনিকেশন কিভাবে হবে, এবং এখানে কোন ইনফরমেশন টেকনোলজিটাকে ব্যবহার করা হবে, এই সবগুলোকে মিলে কিন্তু একটা সিস্টেম তৈরি। সিস্টেম সবসময় মনে রাখবো, সিস্টেম হচ্ছে বড় জিনিস, একটা গ্রুপ, এই টোটালটা মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে, এবং দ্যাট ইন্টারেক্ট টু সাপোর্ট এন্ড ইমপ্রুভ ডে টু ডে অপারেশন ইন এ বিজনেস। একটা বিজনেস তৈরি করার জন্য আমাদের যখন একই সাথে, তোমাদের মধ্যেও কেউ বিজনেস করতেই পারো, একটা বিজনেসে তো অবশ্যই তোমার মানুষ লাগবে। কোন প্রসেসে তুমি বিজনেসটা করছো, কিসের বিজনেস করতেছো, তোমাদের সবার সাথে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, যারা সেটা কিনতেছে তাদের সাথে কথা বলতে হবে, এবং এই যে এই ইন্টারাকশন গুলার মাধ্যমে আমাদের প্রতিদিনের বিজনেসের যে অপারেশন, এইটা আরো ডে টু ডে ইমপ্রুভ হবে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেম। এবং এর মাধ্যমে কি বলছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রবলেম সলভ এন্ড ডিসিশন মেকিং নিডস। আমাদের প্রবলেম আসে সেটাও সলভ করতে পারবে এবং ডিসিশন নিতে হবে। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ডিসিশন মেক করা। তোমাদের যদি অনেক সময় মনে হয় যে না, একটা সফটওয়্যার ফার্মে যারা ডেভেলপ করতেছে, যারা কোডিং করতেছে, এদের কাজই মনে হয় মেইন, এরাই হলো, এরা না থাকলে তো কিছু হবে না, বাট মানে এরাই সবকিছুর মালিক। কিন্তু আসলে তার দেখবা প্রতিটা কোম্পানিতে এইচআর
বলে একটা ডিপার্টমেন্ট। আবার কি ম্যানেজমেন্ট টিম আলাদা থাকবে, কারণ প্রতিটা বিজনেসে সবকিছু আগে ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্রিটিক্যাল মোমেন্ট আসবে, অনেক কিছু হবে যেখানে আগে ডিসিশন নিতে হবে যে এখন আমাদের কি করা উচিত, কিভাবে কাজ করলে কারো ক্ষতি হবে না, কি করা উচিত, কিভাবে আমরা প্রোডাক্টটাকে লঞ্চ করব, কতদিনের মধ্যে লঞ্চ করবো। ডিসিশন মেকিং নিডসটা আসলেই দরকার। এই টোটাল ব্যাপারটা ছিল কি আমাদের ইনফরমেশন সিস্টেম। আর এখন আমরা জানবো ইনফরমেশন টেকনোলজি। টেকনোলজি মানে তো বুঝতে পারছো, যেহেতু আমরা এখানে কম্পিউটার রিলেটেড পড়াশোনা করতেছি, তাহলে কি ইনফরমেশন টেকনোলজি ইজ এ কন্টেম্পোরারি টার্ম দ্যাট ডেসক্রাইব দ্য কম্বিনেশন অফ কম্পিউটার টেকনোলজি, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, এই সবগুলোর সাথে টেলিকমিউনিকেশন টেকনোলজি, যেমন ডেটা, ইমেজ, ভয়েস নেটওয়ার্ক, অডিও, ভিডিও বা সব ধরনের কমিউনিকেশনকে একসাথে যখন আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাধ্যমে ব্যবহার করতেছি, সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এই জিনিসটা এটাকে তোমাদের মুখস্থ করতে হবে, তোমরা নিজেরাই বুঝতে পারো যে ইনফরমেশন টেকনোলজি কি জিনিস। এই কোর্সে আমার মনে হয় যে খুব বেশি পড়তে হবে তা না, তোমরা নিজেরাও মানে এই জিনিসগুলো সহজে বুঝতে পারবা। আমার কাছে হার্ড কিছু মনে হচ্ছে না আপাতত। কিন্তু আবার এই যে টার্ম গুলা ভুলে গেলে হবে না, টার্ম গুলা যদি তোমরা নিজেদের মতো বানিয়ে রাখো তাহলে কিন্তু হবে না। মানে যেমন এখানে প্রপার্টিজ যেগুলো আছে, এর বাইরে যদি তোমরা অন্য কিছু লেখা তাহলে সেটা প্রপার্টিজ এর মধ্যে পড়ছে না। তো এবার কি দেখতেছি, স্টাডি অফ এ সিস্টেম কনসেপ্ট। দ্য সিস্টেম কনসেপ্টের 3 বেসিক ইমপ্লিকেশন থাকতে হবে। The system must be designed to achieve predetermined object, মানে একটা সিস্টেমকে এমন করে ডিজাইন করতে হবে যেন যা আগে নির্ধারণ করা হয়েছিল এর অবজেক্টিভ গুলা, যে এর মাধ্যমে আমরা কি কি উপকৃত হব বা কি কি গোল থাকবে, সেইভাবেই আমাদের সিস্টেম ডিজাইন করতে হবে। ইন্টার রিলেশনশিপ এন্ড ইন্টারডিপেন্ডেন্স মাস্ট এক্সিস্ট অ্যামং দ্য কম্পোনেন্ট, কম্পোনেন্ট গুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ এবং ইন্টারডিপেন্ডেন্সি থাকতে হবে। কারণ মনে করো তুমি একটা সিস্টেম তৈরি করেছো এবং সেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট নিজেরা নিজেরা স্বাধীন, তাহলে কিন্তু সেটা অর্গানাইজড কোনো কাজ হবে না। আমাদের এখানে চিন্তা করো যদি ডিপার্টমেন্টে বলা যায় না, টিচাররা একরকম ডিসিশনে চলে যাবে, আবার স্টুডেন্টরা আসবে না, পরীক্ষা নিবে না, মানে মনে করো যখন একটা প্রবলেম হয়ে যায়, তখন সবাই যখন বিভক্ত হয়ে যায়, যখন রিলেশনশিপ চলে যায়, ইন্টার রিলেশনশিপ চলে যায়, তখন কি তাদের কিন্তু সেই লক্ষ্যটা অর্জন করা সম্ভব হয় না। একসাথে থেকে যে কাজটা হবে, তোমরা চিন্তা করো যদি কোনো কারণে আমাদের এখন আমরা বলি যে আমরা এখন ক্লাস নিব না, তোমরা বলো ক্লাস করবো না, তাহলে আলটিমেটলি কি হবে, তোমাদের গ্রাজুয়েট হয়ে বের হওয়ার যে লক্ষ্য সেটাই তো মানে ডিলে হবে। তো সবাইকে সবার সাথে ইন্টারডিপেন্ডেন্সি থাকতে হবে। The objective of the organization as a whole have higher priority than the objective of the subsystem. তো অর্গানাইজেশন যে হেড পজিশন থাকবে তার ডিসিশন, তার অবজেক্টিভ গুলো কমপ্লিট হয় হলো হায়ার প্রায়োরিটি, দেন যে সাবসিস্টেম গুলা ওর থেকে যদি কোনো আরো সাবসিস্টেম তৈরি করা হয় তাদের অবজেক্টিভ গুলো আসবে। যেমন এখানে বলা হচ্ছে যে ফর এক্সাম্পল computerizing personal application must conform to the organization policy on privacy, confidentiality and security as well as making selected data available to accounting division or records। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে একটা সিস্টেমের ক্ষেত্রে অর্গানাইজেশনের নিজস্ব যে পলিসি, প্রাইভেসি, তাদের নিজস্ব কিছু সিকিউরিটির জন্য কনফিডেন্সিয়াল ফাইল থাকবে, সবকিছু আগে আসলে প্রোটেক্ট করতে হবে। তারপরে সেটার পাশাপাশি আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডাটা যে সিলেক্ট করতেছি সেগুলো আমরা অ্যাকাউন্টিং ডিভিশনে সবকিছু দেখাতে পারি। মানে এটা কিছুটা মনে করো ব্যাংকিং এর কথা চিন্তা করো, ব্যাংকে তোমাদের সবার পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, তাদের পার্সোনাল ডাটা থাকবে, সেটা নিশ্চয়ই সিকিউর করা ব্যাংকের দায়িত্ব। তার অর্গানাইজেশনের প্রথম প্রায়োরিটি হচ্ছে আগে সেগুলোকে সিকিউর করা, দেন তোমাদের পার্সোনাল ট্রানজাকশন গুলা কমপ্লিট করা। এটা আমরা পড়েছিলাম এর আগে, প্রপার্টিস অফ এ সিস্টেম, কি কি প্রপার্টি আমাদের প্রয়োজন। প্রপার্টির মধ্যে বলা হচ্ছে অর্গানাইজেশন, ইন্টারাকশন, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন এন্ড সেন্ট্রাল যে অবজেক্টিভটা থাকবে, অবজেক্টিভও প্রপার্টিরই একটা সিস্টেমের একটা প্রপার্টি। আচ্ছা, এখানে সম্ভবত এগুলো নিয়ে ডিসকাস বেশি করা নেই, কিন্তু আমরা ক্লাসে পড়েছিলাম, এটা বইও আছে। আমরা কিন্তু যদি এটা আমি এর আগে পড়িয়েছি।
যদি মনে করো পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ এ সিস্টেম, তখন কি শুধু তোমরা এই 5টা নাম লিখে দিবা? অবশ্যই না। যদি মার্কের উপর ডিপেন্ড করে লিখবা, যদি 1 মার্কস থাকে তাহলে অবশ্যই 5টা নাম লিখলেই হবে। বাট তোমাকে যদি ইলাবোরেট করতে বলা হয় তাহলে অর্গানাইজেশন বলতে কি বুঝো, ইন্টারাকশন বলতে কি বুঝো, ইন্টারডিপেন্ডেন্স বলতে কি বুঝো, এই সবগুলো ইলাবোরেট করে লিখতে হবে। এখানে একটা সিস্টেমের উদাহরণ দেওয়া হয়েছে, এলিমেন্টস অফ এ সিস্টেম। In the most cases, system analytic operate in a dynamic environment where changes is a way of life. সাধারণত সিস্টেমগুলো এমনভাবে অপারেট করা হয়ে থাকে ডাইনামিক ভাবে। ডাইনামিক মানে কি? প্রতিনিয়তই সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। চেঞ্জেস ইজ দ্য ওয়ে অফ লাইফ, মানে চেঞ্জ হবে লাইফের সাথে সাথে। দ্য এনভায়রনমেন্ট মে বি এ বিজনেস ফার্ম, এ বিজনেস অ্যাপ্লিকেশন অর এ কম্পিউটার সিস্টেম। To reconstruct a system, the following key element must be considered. একটা সিস্টেম কখনো স্ট্যাটিক হতে পারে, কখনো ডাইনামিক হতে পারে। স্ট্যাটিক সিস্টেম আসলে খুব কম, কারণ প্রতিনিয়তই আমাদের অ্যাটলিস্ট ইনপুট গুলা তো চেঞ্জ হতেই থাকে, সময়ের সাথে সাথে ডাটা চেঞ্জ হয়। তো স্ট্যাটিক বিজনেস গুলা সেভাবে দেখা যায় না। যেমন মনে করো একটা লাইব্রেরিতে যদি তুমি কিছু আগে থেকে বই কিনে রাখছো, সেই বইগুলো আছে, সেখানে নতুন কোনো বই নিয়ে আসাই হয়নি, তাহলে সেটা আসলে একটা স্ট্যাটিক সিস্টেমে থেকে যায়, যে নতুন করে আপডেট করা হয়নি। কিন্তু সবসময় এখন কি হচ্ছে, আর লাইব্রেরি গুলো আপডেট হচ্ছে, নতুন নতুন রাইটার আসতেছে, তাদের বই আসতেছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে কি ডায়নামিক হচ্ছে। তো ডায়নামিক যদি হয়ও, তারপর আমাদের রিকনস্ট্রাক্ট করার জন্য কিছু কমন বা হচ্ছে বেসিক আমাদের এলিমেন্ট গুলো রাখতে হবে। এটা কি কি এই এলিমেন্ট গুলো থাকতে হবে, কি কি বলা হচ্ছে দেখো। এটা কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমেরই ডিজাইনটা করা হয়েছে, যে ইনপুট থাকবে, সেখান থেকে প্রসেসর থাকবে, প্রসেসর থেকে আউটপুট থাকবে, এবং আউটপুট যেটা আসলো সেখান থেকে দুই রকম হচ্ছে। একটা কি হচ্ছে, আউটপুট থেকে ফিডব্যাক নিয়ে আবার সেটাকে ইনপুট হিসেবে দিতে পারি আমরা, অথবা আউটপুট থেকে দেখাতে পারি যে কি কি বাউন্ডারিজ এন্ড ইন্টারফেস আছে, সেখানে যেতে পারি। আর এই যে প্রসেসরটা কিভাবে কাজ করবে তাকে কে কন্ট্রোল করবে। আচ্ছা, 1 মিনিট, ফোন আসছে। হ্যালো। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়তেছি যে এলিমেন্ট অফ এ সিস্টেম। তো এই যে এখানে সিস্টেমে কি কি এলিমেন্ট, বেসিক এলিমেন্ট থাকতে হবে, স্পেশাল ইন কম্পিউটার। কম্পিউটার থাকলে আমাদের বেসিক এলিমেন্ট গুলো থাকতে হবে। সবসময় কম্পিউটারকে প্রসেস করার জন্য ইনপুট থাকবে, তার করসপন্ডিং আউটপুট থাকবে, এবং আউটপুট আসার পরে কি চেঞ্জ হতে পারে, ফিডব্যাক ওয়াইজ আবার ইনপুটটা চেঞ্জ করতে পারে, এনভায়রনমেন্টে নিলাম সেটা। অ্যান্ড অনেক সময় বাউন্ডারিজ, যে আউটপুটটা পেয়েছি এর মধ্যে কিছু বাউন্ডারিজ দিয়ে দেওয়া হয়, যে বাউন্ডারিজ থাকবে, এটা কিভাবে কাজ করবে। এই এলিমেন্ট গুলো আমাদের সবসময়ের জন্য প্রয়োজন। আচ্ছা, এরপরে কি আমরা পড়েছিলাম, টাইপস অফ সিস্টেম। এই বিষয়টা আমরা এর আগেও পড়েছি, আজকে আরেকটু রিভিশন করি, যেহেতু প্রথম টাইপে পড়াচ্ছি। দ্য সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইনটু দ্য ফলোইং টাইপ। এখানে কিন্তু বলে দেওয়া নাই যে 8 প্রকারই হতে পারে, এর বাইরেও হতে পারে। এখানে 8 প্রকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সবার প্রথমে যে টাইপটা বলা হচ্ছে ফিজিক্যাল আর অ্যাবস্ট্রাক্ট। তো ফিজিক্যাল বলতে কি বোঝায়, যে যেটা টেনজিবল এন্টিটিস থাকে, যাকে আমরা ফিল করতে পারবো, যাকে আমরা টাচ করতে পারবো, সেটা হলো একটা ফিজিক্যাল
সিস্টেম। তো ফিজিক্যাল সিস্টেমটা কি বলতেছে যে ফিজিক্যাল সিস্টেম স্ট্যাটিক অর ডাইনামিক ইন নেচার। যেমন স্ট্যাটিক বলতে কি বোঝাচ্ছে, ডেস্ক চেয়ার আর দ্য ফিজিক্যাল পার্ট অফ কম্পিউটার সিস্টেম। আসলে চিন্তা করো যে আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ার টেবিল গুলো আছে এগুলো স্ট্যাটিক, এগুলো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আমরা এটাকেও চেঞ্জ করে নতুন চেয়ার টেবিল নিয়ে আসি তাহলে কিন্তু ডাইনামিকে চলে যাবে। কিন্তু নর্মালি এই ধরনের হার্ডওয়্যার ডিভাইস গুলো স্ট্যাটিকই থাকে, কারণ এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় না। আবার একইভাবে যদি চিন্তা করো যে programmed computer is a dynamic system in which program data and application can be changed according to the user need. ইউজারের চাহিদা অনুযায়ী তোমরা জাস্ট একটা ল্যাবের কথা চিন্তা করো, একটা ল্যাবে যখন প্রোগ্রাম করতে দেওয়া হয় তখনই তো আমাদের সেটা ডাইনামিক হয়ে যাচ্ছে, কারণ সবার একই টাইপের ডেটা থাকবে না, সবার কোডিং একই টাইপের থাকবে না, সবার প্রোগ্রাম আলাদা হবে। সো আমাদের যখন ফিজিক্যাল এন্টিটির কথা বলা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম অবশ্যই সেটা টাচ করা যাবে, সেটা ফিজিক্যালি দেখা যাবে, কিন্তু সেটা আবার দুই রকম হতে পারে, স্ট্যাটিক এন্ড ডাইনামিক। স্ট্যাটিক বলতে কি যেটা আমাদের কোনো চেঞ্জ হবে না, আর ডাইনামিক বলতে প্রোগ্রামটাকে বোঝানো হচ্ছে যেটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। একই সাথে ফিজিক্যাল যদি এরকম হয় যে ট্যানজিবল এন্টিটি, তাহলে অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটা কি হচ্ছে, যেটা নন ফিজিক্যাল এন্টিটি বা যাকে টাচ করা যায় না বা যাকে রিয়েলি দেখা যাচ্ছে না। তো অ্যাবস্ট্রাক্ট একটা ভিউ, abstract system are non-physical entities or conceptual that may be formulas, representation or model of a real system, যেটা আমরা ভার্চুয়ালি বেশি দেখে থাকি। যে আচ্ছা ঠিক আছে এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে, এই সিস্টেম এটা আছে। এটা ডাইনামিক অবশ্যই, কারণ এটা স্ট্যাটিক হওয়ার কোনো চান্স নাই, স্ট্যাটিক হলে তো স্থির থেকে যেত। তো ফিজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, কেউ উদাহরণ দিতে পারবা অ্যাবস্ট্রাক্ট সিস্টেমে? তোমরা কি আছো? অ্যাবস্ট্রাক্ট কোন সিস্টেম নিয়ে কথা বলতে পারবা যে আসলে অ্যাবস্ট্রাক্ট এটা সিস্টেম মধ্যে পড়ে? ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিনে, হ্যাঁ, ওখানে ডাটা থাকে। আমি এত জটিল কিছু ভাবিনি, মনে করো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট যদি বলি নন ফিজিক্যাল এন্টিটিস, মনে করো আমরা সোশ্যাল মিডিয়াতে এত এত গ্রুপ দেখি যেখানে অনেক ধরনের গ্রুপ আছে, লাইক কেউ নিউজ দিচ্ছে, কেউ হচ্ছে কোনো সেলিং গ্রুপ আছে, বাইং গ্রুপ আছে, বাট সেগুলো কি ফিজিক্যাল এন্টিটি নাই, বাট সেগুলো কিন্তু রান করতেছে, আমরা শুধু ওখানে দেখতে পাচ্ছি, তাহলে কি এটাও কি অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়তেছে? এরপর কি বলতো, ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম, মানে যে সিস্টেমটা ওপেন, ইন্টারাক্ট উইথ এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্টের সাথে প্রতিনিয়ত ইন্টারাকশন করে, যেমন ইট রিসিভ ইনপুট ফ্রম and deliver outputs to the outside system থেকে নিতে পারে। For example, an information system which must adapt to changing environment conditions. এনভায়রনমেন্টের সাথে যেগুলো সবসময় যে সিস্টেম গুলা ইন্টারাকশন করবে সেটাকে বলা হচ্ছে ওপেন। আর ক্লোজ মানে কি, যেটা ইন্টারাকশন করবে না, এটা এনভায়রনমেন্ট থেকে আইসোলেটেড থাকে। তো আইসোলেটেড থাকে এরকম সিস্টেম আসলে খুবই রেয়ার, এটা রিয়েলিটিতে আসলে হয় না। এনভায়রনমেন্টের সাথে আসলে সবাই সম্পর্কিত। এখন যে তোমাদের সাথে আমার অনলাইনে ক্লাস হচ্ছে, এটাই তো এনভায়রনমেন্টের জন্য। এনভায়রনমেন্টটা এখন খুব বেশি গরম, অনলাইনে ক্লাস হচ্ছে, তাহলে কি দেখো আমাদের সিস্টেমও কিন্তু ওপেন, কারণ এনভায়রনমেন্টের সাথে সাথে কিন্তু ক্লাস চেঞ্জ হচ্ছে। খুব বেশি বৃষ্টি হচ্ছে, ক্লাস শুরু করা যাচ্ছে না, ক্লাসে কেউ আসতে পারছে না, আবহাওয়া খারাপ, দুর্যোগ। এরপরে কি হচ্ছে, খুব ঠান্ডা পড়ছে, এটা তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, তোমাদের ওভারঅল চিন্তা ভাবনা কি ক্লাস অনলাইনে হওয়া নিয়ে? আমি দেখতে পেলাম যে সবাই প্রথমে খুব চাপ ছিল ক্লাস অনলাইনে যাক, বাট এখন মনে হচ্ছে যে আবার সবাই খুব চিন্তায় পড়ে গেছে অনলাইনে হলে তারা পিছিয়ে যাচ্ছে। তোমাদের ওভারঅল চিন্তা ভাবনা কি? মানে অফলাইনে ভালো। অফলাইনে ভালো? ম্যাম যতদিন এই তাপদাহ চলতেছে কয়েকদিন অনলাইনে হলে বেটার হয়, কারণ অনলাইনে মানে অফলাইনে ক্লাস করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তো আমাদের তো আবার এসিও নাই। আর এসি থেকে কি হবে বলো, তুমি যদি ক্লাস করতে যাও রাস্তায় তোমাকে বের হতেই হবে, তখন তো গরম লাগবেই। যাই হোক, দেখা যাক। কিন্তু
আর সামনে তো গরম কমবে বলে তো মনে হয় না, মে জুন মাস তো এখন পুরে। অনলাইনে ক্লাস করাটা মোটেও সুবিধার মনে হবে না, আমার মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ অনলাইনে না আসলে সেইভাবে ইন্টারাকশনটা হয় না, তোমরাও মনোযোগ দাও না, আর বাসায় থেকে আসলে ওইভাবে মনোযোগ দেওয়াও যায় না, জাস্ট লগ ইন করে থাকো, এটা আমরা জানি। যে কোর্স গুলা বেশি বেশি ইন্টারাকশন করে পড়া দরকার, লাইক যেগুলো খুব ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আর সেগুলো তো অফলাইনে আরো বেশি বোঝা যায় না, বা বোর্ড প্রয়োজন। তারপর তোমাদের ল্যাব আছে, আমার কোর্স তোমাদের কোনো ল্যাব নেই, দেখা যাক কি হয়। কিন্তু আমি যেটা দেখলাম যে এখন অনেকেই চাচ্ছে না যে অনলাইন হোক, কিন্তু প্রথম 2 দিন তো মনে হলো যে ঢাকা ইউনিভার্সিটি অনলাইন দিল, এনএসসি অনলাইনে দিল, মানে সবাই অনলাইনে চলে যাচ্ছে, আমরা কেন যাচ্ছি না, এই নিয়ে তো খুব বেশি চিল্লাচিল্লি হলো। আমি অবশ্য গোপালগঞ্জে আছি, তোমরা কি চলে আসছো না অনেকে বাসায় Yes, আছো এখন? ma'am. চলে আসছে না আমরা? আবার আমি এখন চলে চলে যাবে আসছি। নাকি? চলে যাওয়ার না চিন্তা ম্যাম, ভাবনা চলে আছে? যাব। অনেকদিন ছুটি কাটিয়েছি ম্যাডাম। বাসায় আসলে মানে পড়ানো? আপনি অফলাইন ক্লাস করেন? হ্যাঁ, আমি অফলাইনে ক্লাস নেই, তারপর এটা নিউজ হয়ে যায়, কোনো দরকার নেই, যেটা সেন্ট্রাল ডিসিশন হবে সেটাই। আচ্ছা, আমাদের কোর্সটা তো তাও হচ্ছে এত বেশি বোর্ডের প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার আরেকটা কোর্স আছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4th ইয়ারের সাথে, যেখানে ম্যাথমেটিক্স সব, সেই কোর্সটা আমার অনলাইনে নিতে একদমই ভালো লাগছে না। আচ্ছা, তো ওপেন আর ক্লোজ সিস্টেম দেখলাম, এরপরে আমরা দেখি আর কিছু উদাহরণটা একটু দেখি। অ্যাডাপটিভ এন্ড নট অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ মানে কোনো কিছু অ্যাডাপ্ট করে নেওয়া, মানে তুমি যে পরিবেশে আছো সে তার যে চেঞ্জ, সেই চেঞ্জ ওয়াইজ তুমি অ্যাডাপ্ট করবে। অ্যাডাপশনটা আসলে সবথেকে বেশি হিউম্যান বিং করে, মানুষ যে কোনো পরিবেশের সাথে আসলে খাপ খাওয়া নিতে পারে। অনেকে বলে যে না আমি এটা করতে পারবো না, আমি এই জায়গায় থাকতে পারবো না, কিন্তু আলটিমেটলি কিন্তু মানুষ পারে। মানুষ যখন, আর স্পেশালি যখন বিপদে পড়ে, তখন তো মানুষের অ্যাডাপশন ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। The adaptive system responds to the change in the environment in a way to improve their performance and to survive. হিউম্যান বিং অ্যান্ড অ্যানিমেলস দেখবা যে কোনো পরিবেশে অ্যাডাপশনটা তাদের অনেক বেশি ভালো, তারা হচ্ছে খুব ভালো পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে পারে। যেমন এখন তোমরাই অনেকে বলতেছো খুব গরম হলো আমরা অফলাইন করতে চাই, তো তখন কি হচ্ছে যে ঠিকই তোমরা গরমের মধ্যেও আসতেছো, তাহলে মানুষ অ্যাডাপশন ক্ষমতার মধ্যে আছে। তো এই টাইপের জিনিস হচ্ছে অ্যাডাপটিভ সিস্টেম। আর নন অ্যাডাপটিভ কারা? যাদের কোনো এনভায়রনমেন্টাল রেসপন্স নাই, জাস্ট লাইক মেশিন। তুমি রোবটকে যদি বলো রোবটের গরমে কি আর ঠান্ডায় কি, সে তো ঠিকই ক্লাস করতে যেতে পারবে। তো এটা হচ্ছে কি আমাদের নন অ্যাডাপটিভ। এরপর হচ্ছে পার্মানেন্ট অর টেম্পোরারি সিস্টেম। পার্মানেন্ট সিস্টেম মানে লং লাস্টিং, লাইক যেটা অনেক বছরের জন্যই ফিক্স করে দেওয়া হবে, সেই ধরনের সিস্টেমকে বলছে পার্মানেন্ট। যেমন আমরা যখন একটা বিজনেস শুরু করি তার কিছু পলিসি থাকে, জাস্ট লাইক আমাদের যখন ইউনিভার্সিটি শুরু হয়েছে, ইউনিভার্সিটির কিছু অর্ডিন্যান্স আছে, ইউনিভার্সিটির সেই রুলস আছে। দেখবা তোমাদের যদি কেউ কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করো, জাস্ট লাইক কেউ নকল করছো, সেই নকলটা কোথা থেকে করেছে, এটা কি চেয়ারম্যান শাস্তি দিবে নাকি শৃঙ্খলা বোর্ড শাস্তি দিবে? এর কিছু নিয়ম আছে, অর্ডিন্যান্স বুকস আছে, আমাদেরকে সেই নিয়মটাই দেখে দেখে কাজ করতে হবে। এরপরে কি তোমরা হয়তো কোনো বেশি সাবজেক্টে ক্রেডিট লস হয়ে গেছে, কত ক্রেডিট পর্যন্ত নিতে পারবা, কত ইয়ার থাকতে পারবা, সবকিছুরই কিছু নিয়ম আছে। শুধু স্টুডেন্টের জন্য নিয়ম আছে তা কিন্তু না, টিচারদের জন্য নিয়ম আছে, টিচারদের জন্য নিয়ম আছে, স্টাফদের জন্য নিয়ম আছে, আমাদের প্রমোশনের জন্য নিয়ম আছে। সবকিছুর জন্য একটা নিয়ম তৈরি করে রাখা আছে, যেটা হচ্ছে পলিসি বলতেছে, বা অর্ডিন্যান্স, আইন তৈরি করে রাখা আছে। আইনের একটা বই আছে, এই বইটা থেকে সব কিছু আসলে দেখা যে কিভাবে কি করতে হবে, যে কেউ আসলে বইটা দেখে ডিসিশন গুলো নেয়। তো সেটা কি তাহলে পার্মানেন্ট, কারণ পার্মানেন্ট সিস্টেমটা কি বলছে যে লং টাইমের জন্য করা হচ্ছে। এরপরে কি টেম্পোরারি সিস্টেম, মানে যেটা কিছু সময়ের জন্য করা হয়েছে, আমরা চাইলে আবার নেক্সট প্রোগ্রামের জন্য সেটা চেঞ্জ করে ফেলতে পারি, এটাকে বলছে টেম্পোরারি সিস্টেম। এরপর ন্যাচারাল এন্ড ম্যানুফ্যাকচার সিস্টেম। ন্যাচারাল সিস্টেম মানে ন্যাচারালি ক্রিয়েট করে যে সিস্টেমটা চলতেছে, যেমন সোলার সিস্টেম, এই যে ইলেকট্রিসিটি যায়
অনেকের বাসায় দেখবো আইপিএস আছে, আইপিএস টা ন্যাচারাল না, কিন্তু তুমি যেটা সোলার সিস্টেম বাসায় তৈরি মানে সেট আপ করো, তাহলে কি রৌদ্রের আলোর উপরে যে শক্তিটা সঞ্চয় হবে সেই অনুযায়ী তোমরা ইউজ করতে পারছো। এটা হচ্ছে আমাদের কি ন্যাচারাল সিস্টেম। আর ম্যানুফ্যাকচার সিস্টেম মানে কি ম্যান মেড, মানুষ তৈরি করছে। হ্যাঁ, সোলার সিস্টেমটা মানুষ তৈরি করে দিচ্ছে, কিন্তু সেটা নেচার থেকেই ইনপুটটা নিচ্ছে, সেজন্য ওটা ন্যাচারাল সিস্টেম। আর ম্যানুফ্যাকচার কি বলছে, যেটা টোটালটাই মানুষ তৈরি করতেছে, যেমন এই যে রকেট, ট্রেন, ড্রাম, বাস, এইসবে কি মানুষ তৈরি করতেছে এবং ইঞ্জিন মাধ্যমে চলছে। এরপর একটা টাইপ সম্পর্কে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক আর প্রবাবিলিস্টিক। ডিটারমিনিস্টিক সিস্টেম অপারেট দেখি দেখি তালাটা ইয়ে নিমেটা আমার চাবিটা দিয়ে দাও। হ্যাঁ Deterministic system operate in a predictable manner and interaction between system components is known with certainty. মানে যেমন মনে করো ডিটারমিনিস্টিক মানে যেটা আমরা জানি যে এই দুইটা কম্পোনেন্ট মিলে এটাই তৈরি হবে। যেমন উদাহরণ হচ্ছে কি যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি হবে, এখানে অন্য কিছু তৈরি হওয়ার কোনো উপায় নাই। তো যেটা একদম ফিক্সড যে এই দুইটা কম্পোনেন্ট মিলে তৃতীয় কম্পোনেন্ট তৈরি হচ্ছে, এইভাবেই সিস্টেমটা চলবে, এই ধরনের সিস্টেমকে বলা হয় ডিটারমিনিস্টিক। আর প্রবাবিলিস্টিক মানে কি, প্রবাবিলিটি মানে হচ্ছে কি ধারণা করা হচ্ছে। যেমন ওয়েদার ফরকাস্টিং, এই যে আমরা ধারণা করতেছি যে এই তাপদাহ 1 সপ্তাহ চলবে, এরপরে এত বেশি হবে না, তাপ নিয়ন্ত্রণে আসবে বা তাপ কমে যাবে, এটাকে কি বলা হচ্ছে প্রবাবিলিস্টিক সিস্টেম। তো ডিটারমিনিস্টিক মানে ডিটারমাইন করাই আছে যে কোন দুইটা কম্পোনেন্টের একসাথে জয়েনের ফলে পানি তৈরি হচ্ছে, হাইড্রোজেন এবং অক্সিজেন এর মিলেই পানি তৈরি হচ্ছে, এর বাইরে অন্য কিছু দিয়ে পানি তৈরি হবে না, এটা ডিটারমিনিস্টিক। আর প্রবাবিলিস্টিক কি, যেটা আমরা ধারণা করতেছি। এরপর আরো কিছু সিস্টেমের কথা বলা হচ্ছে সোশ্যাল, হিউম্যান, মেশিন, মেশিন সিস্টেম। সোশ্যাল সিস্টেম মানে হচ্ছে এই যে আমরা সোসাইটির সাথে বড় হচ্ছি, মানুষের জন্য বিশেষ করে একটা তোমাদের কি, তোমাদের ডিপার্টমেন্টে তোমরা বা হচ্ছে তোমাদের ক্লাস তোমরা সবাই মিলে একটা গ্রুপ, তাই সেখানে একটা সিআর আছে, এই যে এটা একটা সোশ্যাল সিস্টেম। আবার কি বলছে ম্যান মেশিন সিস্টেম, বোথ হিউম্যান এন্ড মেশিন ইনভলভ থাকবে কোন একটা পার্টিকুলার কাজ করার জন্য। তোমরা যারা প্রোগ্রামিং বেশি করো বা কন্টেস্ট করতেছো, এই যে এখন আমরা পড়াশোনা করতেছি কম্পিউটার মাধ্যমে, এটা কি ম্যান, হিউম্যান এন্ড মেশিন সিস্টেম। আমি হিউম্যান কথা বলতেছি কার থ্রুতে, মেশিনের থ্রুতে, তো এটা হয়ে যাচ্ছে হিউম্যান মেশিন সিস্টেম। আর শুধু মেশিন সিস্টেম বলতে বোঝাচ্ছে যেখানে মানুষের ইন্টারাকশনের কোনো প্রয়োজন নাই, বা সে মানুষ যে ইন্টারাকশনটা দিচ্ছে এটা খুবই নেগলিজেবল, যেটা খুব বেশি কাজ করবে না, রোবট একাই একাই কাজ করবে, অটোমেটেড রোবট বা যেটা এই যে এখন অটোমেটেড ড্রাইভিং কার এসে গেছে না, যে তোমাকে ড্রাইভিং করতে হবে না, কার নিজে নিজে চলবে, এটা কি, এটা হয়ে যাচ্ছে মেশিন সিস্টেম, টোটালি মেশিনের উপর ডিপেন্ড করতেছে। এরপর আরো একটা সিস্টেম নিয়ে বলা হচ্ছে ম্যান মেড ইনফরমেশন সিস্টেম। তো it is an interconnected set of information resource to manage data for particular organization under direct management control। মানে এখানে ইন্টারাকশন সেটের মাধ্যমে ইনফরমেশন গুলাকে একসাথে নেওয়া হচ্ছে, কিভাবে একটা অর্গানাইজেশনের মাধ্যমে ইনফরমেশন গুলাকে নেওয়া হচ্ছে এবং ডিরেক্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল করছে, ডিএমসি বলা হচ্ছে যাকে, ডিরেক্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল। এই সিস্টেমে সফটওয়্যার থাকবে, হার্ডওয়্যার থাকবে, কমিউনিকেশন থাকবে, ডাটা থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, কিভাবে কাজ করা হচ্ছে অর্গানাইজেশন, সবকিছুই থাকবে। তো এই ম্যান মেড ইনফরমেশন মানে যেখানে শুধু ইনফরমেশন গুলো না হবে কিন্তু মানুষের তৈরি ইনফরমেশন, এটা 2 রকম হতে, এটা 3 রকম হতে পারে। একটা হলো কি ফর্মাল ইনফরমেশন সিস্টেম, মানে it based on the flow of information in the form of memos, interaction। মানে আমরা যদি একটা দোকানের কথা চিন্তা করি, ঠিক আছে, সেখানে কি মেমো গুলা তৈরি করা হচ্ছে, মানে কতটুকু বিক্রি হচ্ছে, কতটুকু আমরা আবার নিচ্ছি, কিনছি, এই সব কিছুর একটা ডকুমেন্টেড ফাইল রাখা হচ্ছে, ডকুমেন্টেশন তৈরি করা, এটাই হচ্ছে ফর্মাল ইনফরমেশন। আমরা যখন সফটওয়্যার ফার্ম গুলোতে জব করবা দেখবা তোমাদেরকে এই আমরা এখন কি করছি, প্রজেক্ট তৈরি করছি কমপ্লিট, বাট না, তখন কিন্তু তোমাদের ডকুমেন্টেড করতে হবে, মানে সেটা একদমই লিখিত আকারে থাকবে যে কোন ফাংশন কোন কাজ করে,
যেন এই ডকুমেন্টেশনটা পরবর্তীতে অন্য কোনো ডেভেলপারের হাতে গেলে সে এটা আবার ডেভেলপ করতে পারবে। তাকে এই যে কে আগে ডেভেলপ করেছে তাকে খুঁজে বের করতে হবে না, সে ডকুমেন্টেশনটা দেখবে। তোমরা দেখবে গিটহাবে হচ্ছে যে কোনো প্রজেক্ট নিচে রিডমি থাকে, রিডমিতেও দেখবে এরকম করে অনেক কিছু লেখা থাকে যে কোন ফাংশনটা কি জন্য ব্যবহার করা হয়েছে, কোনটা কিভাবে হবে, কোনটার কাজ কি। তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মাল ইনফরমেশন সিস্টেম। আর যদি আমি বলি যে না, ইনফর্মাল সিস্টেমটা আসলে কি, ইনফর্মাল সিস্টেম মানে হচ্ছে আহ, একটা অফিসে এমপ্লয়িরা নিজেদের নিজেদের মধ্যে ডে টু ডে ওয়ার্কের রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করতেছে। মানে মনে করো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে কোনো একটা টপিক বুঝতে পারছো না, নিজেরা পড়াশোনা করতেছো বা নিজেরা আলোচনা করতেছো, এটাও ইনফরমেশন সিস্টেম, কিন্তু ইনফর্মাল, যেটা ফর্মালি না। আর এরপর কি বলছে, কম্পিউটার বেস সিস্টেম। কম্পিউটার বেস সিস্টেম মানে দিস সিস্টেম ইজ ডিরেক্টলি ডিপেন্ডেন্ট on the system for managing business application. For example, automatic library system, railway reservation system, banking system, এগুলো হচ্ছে কম্পিউটার বেস সিস্টেম। যেমন আমরা এখন ইজিলি ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারছি, অনলাইনে লাইব্রেরি দেখতে পাচ্ছি। এরপর কি ব্যাংকিংটা তো ইদানিং খুবই হেল্প করতেছে। আহ, আমার এটা করোনার সময় থেকে এই যে অগ্রণী ব্যাংকের অ্যাপ তখন চালু হয়েছিল, অ্যাপ বা অগ্রণী ব্যাংক যেহেতু একটা গভর্নমেন্ট ব্যাংক, বেসরকারি গুলো দেখবে যে অনলাইন আরো বেশি অ্যাক্টিভ, তারা খুব ভালোভাবে অনলাইনে যে কোনো ট্রানজাকশন করা যায়। এখন ঘরে বসে তুমি লাখ লাখ টাকাও ট্রানজাকশন করে ফেলবো, তোমার ব্যাংকে যেতে হবে না। মানে আমি নিজেই ব্যাংকে কতদিন যাই না, আমি মনে হয় জব শুরু করার পর শুধুমাত্র প্রথম মাসে হচ্ছে চেক দিয়ে টাকা তুলছি, এরপর আমি কোনোদিন চেক দিয়ে টাকা তুলতে হয়নি, সবসময় এটিএম অথবা অনলাইন। এই জিনিসগুলো খুবই হেল্পফুল, যে কোনো মোমেন্টে তোমার বিপদ হোক বা যে রাতে অনেক রাত তোমার টাকার প্রয়োজন, কোনো সমস্যা নেই, ব্যাংক বন্ধ কোনো সমস্যা নেই, অনলাইন ব্যাংকিংটা আসলে খুবই হেল্পফুল এখন। তো এগুলো হচ্ছে কি আমাদের ম্যানমেড ইনফরমেশন সিস্টেম। ম্যানমেড ইনফরমেশন সিস্টেম তিন ধরনের বলা হয়েছে, ফর্মাল, ইনফর্মাল আর কম্পিউটার বেস সিস্টেম। তো আমরা এখানে কয়েকটা টাইপ করলাম, দেখো সবগুলো টাইপই আমরা একটু আলোচনা করেছি, উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এটা ছিল চ্যাপ্টার 1, যার অনেক কিছুই আমাদের আগে পড়া ছিল। আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিই। আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম শেয়ার করবো এখন, সেখানে যে তোমরা শুধু তোমাদের আইডিটা দিবা। এখন আইডিটা কিভাবে দিবা, আইডিটা তোমাদের এক্সাক্ট যে আইডিটা তোমাদের কত হবে, আইডি 22 সিরিজ না 20 ম্যাডাম, 20 20? 20 ও আচ্ছা, আমি হ্যাঁ 19 ক্লাস, সরি। 20 থামো, তাহলে তোমরা একেবারে আইডিটা এইভাবেই লিখবা। সিরিজ তোমাদের ডিপার্টমেন্ট, তারপরে 001 বা 002 এইভাবে, যেটা তোমাদের অরিজিনাল আইডি লিখতে হয়, এইভাবে সব আইডিটা টাইপ করবো। অনেকে ছোট হাতের বড় হাতের মিক্স করে এইভাবে করবো না, নাম লেখার কোনো প্রয়োজন নাই। তো আমরা চ্যাপ্টার 1টা আজকে আরেকবার একটু রিভিশন দিলাম। আমি ভেবেছিলাম তোমাদের চ্যাপ্টার 2 পড়াবো, কিন্তু পরে মনে হলো যে না, অনেকদিন আগে ক্লাস হয়েছে আর ফ্লাইট থেকেও হয়নি, দ্যাটস ওয়াই মনে হলো যে না, একটু রিভিশন করি আমরা।
এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আমরা পড়বো, আজকে না পড়ি কিন্তু এই চ্যাপ্টারটা আমরা এরপরে পড়বো, সেটা হলো সিস্টেম অ্যানালিসিস ডিজাইন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যে সিস্টেমটা সেটা ডেভেলপ যে করবো সেটা লাইফ সাইকেল আসলে কি কি থাকবে। তো এরপরে আমরা এইটা পড়বো, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তোমাদের কাছে স্লাইড গুলো আছে। তোমাদের নেক্সট ক্লাস কবে হবে তাহলে? কালকে না, কালকে আমি ফোর্থ ইয়ারের ক্লাস নিব, পরশু। আমার আসলে সমস্যা হয়েছে, আমি একই দিনে দুইটা ক্লাস নিতে পারছি না, আমার নন ডিপার্টমেন্টের ক্লাস নিতে হচ্ছে। ওদের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, তো ওদেরটা আমি নিয়ে শেষ করে দিতে চাচ্ছি। তো সিয়ার, তোমাদের আমি নেক্সট ক্লাস নিব হচ্ছে 25 তারিখ, ইনশাল্লাহ 25 তারিখ জি সকাল 10টায়। আচ্ছা ম্যাডাম, জি আচ্ছা তোমাদের তো অনলাইনে ক্লাস কখন হচ্ছে, রাতে হচ্ছে নাকি বেশি? ম্যাডাম, দিনেই হচ্ছে সকালে 10টা 11টায়। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত হয়েছে গতকাল? গতকাল ক্লাস হয়েছে তোমাদের? না ম্যাডাম, আজকে একটা ক্লাস ছিল। মানে আজকে আমারটা দিয়ে শুরু হলো, জি ম্যাডাম। আর ক্লাস আছে আজকে সারাদিনে? না, আজকে আর কোনো ক্লাস নেই তাহলে অন্য ক্লাস কখন হচ্ছে? ম্যাডাম। ক্লাস কমই হচ্ছে, প্রতিদিন একটা সর্বোচ্চ বা দুইটা। আমি তোমাদের রেগুলারই নিতাম, কিন্তু হচ্ছে আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছি। ওদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাসে। আমাকে কোর্স অ্যাসাইন করছে, না ডিসেম্বরে মেবি শুরু হয়েছে, আমাকে কোর্স অ্যাসাইন করছে ফেব্রুয়ারি মাসে। অনেক যেতে কোর্স পেয়েছি, তারপরে ওদের মিড ছিল, ক্লাস কমপ্লিট হয়নি, তো আমি ওদেরটা একটু রেগুলার নিচ্ছি, শেষ করে দিব, তারপর তখন আর সমস্যা হবে না। আর আমাদের তো আগামী সপ্তাহে সময় আছে না, ম্যাডাম হিস্ট্রি ইনশাল্লাহ। ডিপার্টমেন্ট আপনার অনেক প্রশংসা করছে, বলছে যে আপনি মিডে 20-এর জায়গায় একেবারে 19 দেন নাই, সবাই 20-এ 20 দিচ্ছেন। না, হিস্ট্রি ডিপার্টমেন্টে তো আমি এখনো খাতাই দেখিনি। আপনার অনেক প্রশংসা করলো 20-এর ব্যাচ। না না, আমি হিস্ট্রিতে এখনো খাতাই দেখিনি ওদের, সম্ভবত এটা তোমাকে সাইকোলজি ডিপার্টমেন্ট বলেছে। হয়তো ম্যাডাম মিস্টেক হয়েছে। না, সাইকোলজি ডিপার্টমেন্ট সাইকোলজি বলে। ডিপার্টমেন্টে, হ্যাঁ সাইকোলজি ডিপার্টমেন্টকে নিয়ে আমি খুবই হতাশ। মানে আচ্ছা, আমি তোমাদেরকে শেয়ার করি ব্যাপারটা আসলে কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখো, তোমরা তো সিএসসি তে পড়ছো, তোমরা তো জানো ফান্ডামেন্টালি কি কোর্স থাকে, কম্পিউটারের বেসিক, সিপিইউ, কম্পিউটার কি কম্পোনেন্ট, মানে খুবই বেসিক টপিক থাকে, এটা তো জানোই। তো সাধারণত কি হয়, সাইকোলজি ডিপার্টমেন্ট তো হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভাবে না। তো ওদের যখন কোয়েশ্চেন মিডের কি কোয়েশ্চেন হয়, 3টা 4টা কোয়েশ্চেন থাকে। কম্পিউটার কি, কম্পিউটার অ্যাপ্লিকেশন কি, সিপিইউ সিস্টেম কি, বা নেটওয়ার্কিং কি, ল্যান কানেকশন, বা এই টাইপের প্রশ্ন থাকে। তো এগুলো তো খুব ইজি জিনিস। তো ওদের এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ভালো কথা, ওদের সিলেবাসে আছে এগুলো। এবং এখানে সবাই ভালোই লিখেছে, কারণ এগুলো তো আসলেই সবাই মোটামুটি এখন জানে, এখন কিন্তু অন্য ডিপার্টমেন্টে এগুলো এই তথ্যগুলো ভালোই পায়। তো এখন বলো, আহ ওদের ডিপার্টমেন্টে যে কোর্স গুলো পড়ানো হয় সেখানে সাধারণত হাইস্ট মার্কস 20-এ 20 ওঠে না, কিন্তু আমাদের সিএসসি তে তো ওঠা সম্ভব, তাই না? তুমি সিএসসি তে যদি ম্যাথ করো বা তুমি যেটা চেয়েছে সেটা যদি লিখে, তাহলে তোমাকে কি এখানে হচ্ছে 20-এ 10 দিবে? না, এত তো এটা থিওরিটিক্যাল এইভাবে না যে মার্কস কেটে নেওয়া হবে। তো ওদের যেটা হয়েছে, আমি হচ্ছে নর্মালি যেটা লিখেছে আমি মার্কস দিয়ে দিয়েছি, মানে কমপ্লিট মার্কস দিয়েছি। তো ওরা খুবই অবাক হয়েছে, এবং আমি এই প্রথম একটা ডিপার্টমেন্টকে দেখলাম যারা মার্কস বেশি পাওয়ার জন্য আমাকে কমপ্লেন করেছে। এবং তাদের খাতা আমি এগেইন নিয়ে আসছি, মিডের খাতা এনে আমি আবার খাতা দেখেছি, এবং এটা নিয়ে আমি খুবই বিরক্ত যে আহ, তারা বলতে চাচ্ছে যে আমি বেশি মার্কস দিয়েছি। আমি আবার খাতা রিভাইজ করেছি যে না, মার্কস ঠিক আছে। মানে তারা বিশ্বাস করতে পারছে না যে তারা 20-এ 20 পাইতে পারে। ম্যাম, সাইকোলজিতে পড়ে তো ম্যাডাম। কম্পিউটারের কাছ থেকে আসছিল নাকি স্টুডেন্টদের কাছ থেকে? স্টুডেন্টদের কাছ থেকে 20-এ 20 পায় তাদের কমপ্লেন? কমপ্লেন্টটা এরকম ছিল যে লাইক হচ্ছে, মনে করো তারা মনে করেনি তারা 20-এ 20 পাওয়ার মতো লিখেছে, কিন্তু
তুমি সিএসসি তে কম্পিউটার কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত, এটা তো নিশ্চয়ই তুমি 2-3 পাতা ধরে তোমাকে লিখতে হবে না। তারা আসলে থিওরিটিক্যাল লিখতে লিখতে এত অভ্যস্ত হয়ে গেছে যে তারা মনে করছে এইভাবে লিখছি, এটা থেকে কি 5-এ 5 পাওয়া সম্ভব। হ্যাঁ, এটা আমার যেটা মনে হয়েছে যে ওরা এইভাবে চিন্তা করছে যে ওরা সাধারণত কখনোই যেই মার্কসের পরীক্ষায় সেই মার্কস কখনো পায় না। তো ম্যাক্সিমাম 18, 19, 20 এরকম পেয়েছে, 17, 18। এই জন্য তারা মনে করেছে যে এত বেশি মার্কস কিভাবে হলো। থাক আমি ম্যাডাম, ওরা আসলেই সাইকো। না, আমি খুবই হতাশ হয়ে গেছি যে এটা কি ধরনের কথা। জি ম্যাম, স্যার না না, আমাদেরকে নিয়ে হয়েছিল যে আমরা নাকি অনেক কম লেখি। হ্যাঁ, তুমি বিশেষ করে ইয়াতে দেখবা, হ্যাঁ হিস্ট্রি তো আগে ছিল, বিলস্ত না হিস্ট্রি, বাংলা। এই ডিপার্টমেন্ট গুলো দেখবে যে তাদের কোনো পরীক্ষা হলে আমাদের ডিউটি থাকলে আমরা দেখি যে প্রচুর লুজ নিচ্ছে তারা শুধু হিস্ট্রি লিখে যাচ্ছে। তো তাদের কাছে এই যদি মনে করে এক পাতার একটা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হয়, তখন সেটাকে তারা মনে করে যে খুব কম লিখেছি, আমি মার্কস কিভাবে পাইলাম। আর আমি আমি বলতেছি আমাদের ডিপার্টমেন্টে যে সবাই বা সব মার্কসে যে হাইস্ট উঠে বা এটা উঠে, আমি এটা বলতে চাচ্ছি না। বাট আমি যখন পড়াশোনা করেছি, আমি যখন আন্ডারগ্রেড স্টুডেন্ট ছিলাম, আমাদের কিন্তু 4-এ 4 উঠতো। ঠিক আছে, আমাদের আমাদের ডিপার্টমেন্টে আমরা 4-এ 4 পেয়েছি এবং 4-এ 4 উঠেছে। আমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টে লিখলে বা এটা করলে কমপ্লিট মার্কসই দাও। তো এটা নিয়ে আমি এই জন্য ওদেরকে পরে বলেছি। তোমাদের সাথে এই কথা আলোচনা করেছে? কে করেছে? মানে সিআর আর কি, মানে প্রশংসা করছিল আর কি। সিয়ার প্রশংসা করছিল?